কুষ্টিয়া সদর আসনের যিনি এমপি মুফতি আমির হামজা, এই আমির হামজার উপরে অতর্কিতে গণ অধিকার পরিষদের যে নেতা আছেন নুরুল হক নূর প্রতিমন্ত্রী, সেই নুরুল হক নূরের সমর্থক গোষ্ঠী তার গাড়ি বহরে হামলা চালিয়েছে। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাজ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। আমি এখনই মামলা করতে চাই। এখানে গণ অধিকারের কি জেলা সেক্রেটারি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছে যে এমপি আমির হামজাকে হত্যা করে প্রায় 1-1.5 বছর আগের একটা আলোচনাকে কেন্দ্র করে তারা এখন মব সৃষ্টি করে এমপি আমির হামজার উপরে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করেছে। হ্যাঁ, আমরা জানি এটা হলো গণ অধিকার পরিষদ। পরিবর্তন যদি করতে হয় আমাদের সামনে একটাই হয়, সেটা হলো বিএনপি সরকারের পতন করাইতে হবে। হয়তো বিএনপি সরকারের পতন অথবা বিএনপিকে সংস্কার মেনে নিতে হবে। যদি মেনে না নেয় তাহলে বাংলাদেশে অবশ্যই তাদের পতন হবে। যদি বিএনপির সরকার, যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। বাংলাদেশে তেলের সংকটের গল্প বলা হলো, তেলের মূল্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলো, বৃদ্ধি করার পর দিন থেকে জ্বালানি সংকট শেষ হয়ে গেল। তার মানে কি মূল্য বৃদ্ধি করার জন্য আমরা একবার জ্বালানি সংকট করি, একবার গ্যাসের সংকট করি, বিদ্যুতের দাম তো 2 দফা বাড়িয়েছেন। জল্পনা কল্পনা সত্য হচ্ছে, বিএনপির সময় ঘুরে আসছে, বিএনপির পতন ঘন্টা শোনা যাচ্ছে। দর্শক, চাঞ্চল্যকর অনেক তথ্য বিএনপির মন্ত্রীদের মুখ ফসকে বের হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকাল এমপি আমির হামজার গাড়ির ওপর অতর্কিতভাবে হামলা করে গণপরিষদের সকল নেতাকর্মীরা, যা নিয়ে গণপরিষদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া শুরু করেছে বিরোধী দলের নেতাকর্মী থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ জনগণ। এই বিষয়টা নিয়ে অবশেষে মুখ খুললেন বীরশ্রেষ্ঠ এমপি আমির হামজা। আর এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। গণ অধিকার পরিষদ নামে প্রায় 12-13 জন লোক এখানে মিছিল করছে, আমাদের নামে উস্কানিমূলক কথা বলা, গালি দেওয়া, বাবা মা তুলে বিভিন্ন রকমের কথা বলছিল। আমি প্রথমে এসে থানায় ঢুকে, থানাতে ওসি সাহেবকে, সেকেন্ড ওসিকে নিয়ে আমার গাড়ির সামনে পেছনে ওনাদেরকে সাথে নিয়ে আসলাম। 6 রাস্তার মোড়ে আসতে আসতেই পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাজ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। তারা এখন হাসপাতালে আছে, সবাই ভর্তি আছে, আমি এই ভিডিও কলে দেখলাম। আর আমার চাচা ছিল, চাচা ওর পায়ে আঘাত লেগেছে, পা দিয়ে রক্ত ঝরছিল, ওটা মনে হয় এখন ব্যান্ডেজ করে দিয়েছে। বাকি তাৎক্ষণিক জেলা জামাত মনে হয় বিক্ষোভ মিছিল বের করার কথা বলছিল। পুলিশের ভূমিকা আমি সেরকম পাইনি, পুলিশ নীরব ভূমিকায় ছিল। আমি ঘটনা ঘটার প্রায় আধা ঘন্টা 25 মিনিট আগে হয়তো এসপিকে, ডিসিকে কল দিয়েছিলাম। ওনারা প্রায় 5-6 বার করে, এক একজনকে আমি 5 বার করে, এসপিকে 2-3 বার করে কল দিয়েছি, ডিসিকে ধরে নাই কেউ। ওনারা পরবর্তীতে ঘটনা ঘটার পরে ব্যাক করলো, বলছে আমরা একটা মিটিংয়ে ছিলাম। আমি রেঞ্জ ডিআইজিকেও কল দিয়েছি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে কল দিয়েছি, আমার আমির জামাতকে জানিয়েছি। ওনারা ঘটনা শোনার পরে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা নেককারজনক ঘটনা। অবশ্যই এর পেছনে কারা কাজ করছে এটা আমরা জানি। যারা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টায় আছেন, এর পরিণতি কিন্তু ভালো হবে না আপনাদের। আমি মামলা করব এখন, আমি খাবার শেষ করে লোকজন নিয়ে আমি মামলা করব। এদের কয়েকজনেরকে তো আমি সামনাসামনি দেখেছি, যারা ইট মেরেছে, যারা আমার গাড়ির সামনে কাজ ভেঙেছে, আমি এদের দেখেছি। এখানে গণ অধিকারের কি জেলা সেক্রেটারি নাকি যেন নাম আব্দুল খালেক, এরপরে তৌকির, এর নাম তৌকির, এরপরে এই বাদের এইদিকে বাড়ি জহুরুল, সিরাজের ছেলে জহুরুল। আমি সবাইকে তো চিনি না, এরকম কিছু যাদের চিনি তারা, এদের নাম মেনশন করে আমি আজকে হত্যা মামলা দেবো। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। আমার মাথার দিকে যে আঘাতটা আসে ওইটা আমি কায়ত হওয়ার কারণে লাগে না, আমার কাজ ভেঙে গেছে। আমার গাড়ির গ্লাস সামনে পেছনে, এরপর লুকিং গ্লাস সবগুলো ভাঙা। ড্রাইভার ওখানে নেমে সেট করতে যায়, আমি তখন গাড়ি ড্রাইভ করে নিয়ে চলে আসি। এরপরেই মারামারি শুরু হয়। আমি এটা প্রশাসনের কাছে, দেশের যারা দায়িত্বে আছেন তাদের কাছে এই মামলার ভার তো দেবো, মামলা তো করবো এবং এর সুষ্ঠু বিচার দাবি করছি। এভাবে চললে আপনারাও নিরাপদে থাকতে পারবেন না। সবাই দোয়া করেন আমাদের জন্যে। আমরা নিরাপদের শহর চাই কুষ্টিয়াকে। আর যারা ইন্ধন দিচ্ছেন এর পেছনে তারা সাবধান হয়ে যান।
এখানে মূল বিষয় হচ্ছে দেশের যে সমস্ত বিষয় নিয়ে ক্রাইসিস চলছে, বিশেষ করে এখন বিদ্যুৎ নেই, গ্যাস নেই, তেল নেই, সার নেই, এই নিয়ে মানুষ এখন দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, চারিদিকে হাহাকার লেগে গেছে প্রায়। আর আমার মনে হয় অনেককে দিয়ে পরিকল্পিতভাবেও এটা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ইস্যু সামনে নিয়ে আসতে পারে। এই সমস্ত ছোটোখাটো হামলা না, আমরা যারা ইসলামী আন্দোলন করি আমরা তো বিদায় নিয়ে এগুলো করি, সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে হামলা করি মামলা করি লাভ নেই। আপনি আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করেন, এগুলো যদি না পারেন আপনি রাজনীতি ছেড়ে দেন। সুতরাং এই সমস্ত সন্ত্রাসীদের আমরা উপযুক্ত বিচার চাই। আমি এখনই মামলা করতে যাব, অ্যাটেন্ড টু মার্ডার এবং আমার গাড়ি ভাঙচুর করা, আমার 6 জন কর্মীকে আহত করা, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে যারা এগুলো করেছে আমি তাদের নামে মামলা দেব। ডাকসু কি বন্ধ হয়ে যাচ্ছে? নির্বাচন কি হবে? আদৌ ডাকসু কি আর চালু থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ডাকসু নেতৃবৃন্দ বারবার চেষ্টা করার পরে অবশেষে তাদেরকে পেয়ে তাদের সাথে একটি মিটিং হয়েছে। ওই মিটিং এ বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর ব্যাপারে খুব স্পর্শকাতর একটি মন্তব্য করেছে। এই বিষয়ে একটু আলাপ আপনাদের সাথে করা দরকার। তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ খবর একটু আপনাদের সাথে শেয়ার করে নেই। আপনারা জানেন কুষ্টিয়া সদর আসনের যিনি এমপি মুফতি আমির হামজা, এই আমির হামজার উপরে অতর্কিতে গণ অধিকার পরিষদের যে নেতা আছেন নুরুল হক নূর প্রতিমন্ত্রী, সেই নুরুল হক নূরের সমর্থক গোষ্ঠী তার গাড়ি বহরে হামলা চালিয়েছে। কুষ্টিয়া একেবারে 6 রাস্তার মোড়, এই মোড়েই তার গাড়ি বহর যখন যায়, তার সামনে পুলিশের একটা গাড়ি ছিল, পিছনে পুলিশের গাড়ি ছিল, পুলিশের উপস্থিতিতেই তার উপরে হামলা চালিয়েছে। হামলার দৃশ্যটা একটু দেখাই, আসুন দেখুন একটু। আমি গাড়ি ঠেকাইছি, আমি গাড়ি ঠেকাইছি ওই জন্য। গাড়ির কাজ ভেঙে গেল। গণ অধিকার পরিষদের এই যে মাত্র 12-14 জন নেতা, এরা যখন এখানে আমির হামজার বাসাও কিন্তু ওইখানে, যখন ওখানে জড়ো হয়, আমির হামজা এটা দেখে বাড়িতে আসছিল, তার বাড়িতে ঢুকতে যাচ্ছিল, ওই সময় ওটা দেখে তিনি ডাইরেক্ট বাসায় না গিয়ে কুষ্টিয়া মডেল থানায় প্রবেশ করে পুলিশকে বিষয়টি অভিহিত করেন। পুলিশের এসপি পরে তাকে বাড়িতে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয়। তার সামনে একটা গাড়ি ছিল, পিছনে একটা গাড়ি ছিল, কিন্তু খুব রহস্যজনক ভাবে 6 রাস্তার মোড়ে যেখানে গণ অধিকার পরিষদের এই ছেলেপেলেগুলো দাঁড়িয়েছিল, ওইখানে গিয়ে সামনের যে গাড়িটা একটু দূরে চলে যায়, বেশ দূরে চলে যায়। আর ঠিক ওই মুহূর্তেই মুফতি আমির হামজার গাড়ি একেবারে সামনে আসে। বাস তারা ওখানে ঘিরে ধরে গাড়িতে হামলা চালায়, পাথর দিয়ে গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং মুফতি আমির হামজা সামান্য একটু আহত হয়েছেন। এখন অভিযোগটা কি ছিল? হামলার অভিযোগ হচ্ছে মুফতি আমির হামজা নাকি 2 দিন আগে একটা বক্তব্য দিয়েছে নুরুল হক নূর এবং রাশেদ খানের বিরুদ্ধে। তো নুরুল হক নূর এবং রাশেদ খানের বিরুদ্ধে কি কথা বলা যাবে না? মুফতি আমির হামজা এমপি হয়ে কি বিরোধী দলের এমপি হয়ে কি সরকারি দলের এমপিদের সমালোচনা করতে পারবে না? তার যে ভুল নীতি, এই ভুল নীতির সমালোচনা করতে পারবে না? আর রাশেদ খানের বিরোধিতা করলে পরে বা রাশেদ খানের বিরুদ্ধে বক্তব্য দিলে গণ অধিকারের এত চলে কেন? রাশেদ খান কি গণ অধিকারের কেউ? গণ অধিকারের মুখে চুনকালি মেখে রাশেদ খান বিএনপিতে চলে আসছে, এটা কি কুষ্টিয়ার গণ অধিকার পরিষদের নেতারা জানে না? নাকি এরা এখনো রাশেদ খানকে অন করে? কোনটা? যদি তাই হয় তাহলে তো চরিত্র বলতে আর কিছু থাকলো না। আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি, নুরুল হক নূরকে যেখানে কেউ একটু কটূক্তি করছে সেখানে গিয়ে তাদের উপরে হামলা করা হচ্ছে। আপনাদের মনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সালাউদ্দিন আম্মার একটা মন্তব্য করেছিলেন, চুলকানিটা শুরু, মলমের নাম নুরু, এরকম একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন। আচ্ছা, উনি কিন্তু ওখানে অন্য কারো নাম ধাম কিচ্ছু বলেন নাই, জাস্ট একটা ছন্দ মিলাইছে, চুলকানি শুরু, মলমের নাম নুরু, বাস। এরা সালাউদ্দিন আম্মারের অফিসে গিয়ে সালাউদ্দিন আম্মারের সাথে কেন তো খবর বাগবিদণ্ডা। তাকে বারবার আপনি কেন এরকম কথা বললেন? এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি একজন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার সম্পর্কে আপনি এই ধরনের মন্তব্য কেন করলেন? সালাউদ্দিন আম্মার বারবার বলছে যে আমি তো তার নাম নেই, আমি জাস্ট একটা ছন্দ মিলাইছি, এখানে আপনি তাকে টেনে আনছেন কেন? তারপরেও তার উপরে চড়াও। আবার কুষ্টিয়াতেও ঠিক একই কাজ করলো, নুরুল হক নূরের সমালোচনা করায় তার উপরে হামলা। কেন রে ভাই? নুরুল হক নূর কি আল্লাহর ফেরেশতা, আসমান থেকে নাজিল হওয়া কেউ? তো সেই নুরুল হক নূরকে কিছু বলা যাবে না? তার সমালোচনা করা যাবে না? তার ভুল নীতির সমালোচনা করা যাবে না? তো একটা সংসদে একটা আইন পাশ করে নিয়ে আসেন যে নুরুল হক নূর বাংলাদেশের মহান ব্যক্তিত্ব, মহান অধিপতি, তার সম্পর্কে কোনো সমালোচনা করা যাবে না, এরকম একটা আইন পাশ করে নিয়ে আসেন। বাংলাদেশের জনগণ মুখে তালা মেরে রাখবে, নুরুল হক নূরকে আর কিছু বলবে না, প্রতিদিন 100 বার সালাম দেবে। যাই হোক, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, রাজনৈতিক নেতৃবৃন্দের উচিত
সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা। এবার আমরা চলুন ডাকসুর ব্যাপারে একটু আলোচনা করি। আপনারা জানেন যে ডাকসুর আর মাত্র 1 মাস সময় মেয়াদ আছে, ডাকসুর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী ডাকসুর তো তফসিল ঘোষণা করবে, একটা নির্বাচনের তারিখ দেবে, কিন্তু সেই ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। সময় শেষ হয়ে যাচ্ছে, মিনিমাম 1 মাস আগে তফসিল ঘোষণা করতে হয়। সময় তো লাগে, 1 মাস মিনিমাম সময় লাগে, আরো আগে দিলে ভালো হয়, কারণ প্রস্তুতির একটা ব্যাপার আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরে এই ব্যাপারে প্রচন্ড রকমের নির্লিপ্ততা দেখে ডাকসুর বর্তমান নেতৃবৃন্দ বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রিস্ক করার চেষ্টা করেছে, তাদের সাথে একটি মিটিং আয়োজনের চেষ্টা করেছে। পরবর্তী নির্বাচন কবে হবে, তফসিল ঘোষণার ব্যাপারে তাদের কোনো রূপরেখা আছে কিনা। অর্থ বছর শেষ হয়ে গেছে, তাহলে ডাকসুর জন্য তো পরবর্তীতে বাজেট ঘোষণা করতে হবে। বাজেট ঘোষণারও কোনো ব্যাপার নেই, তো যখনই বাজেট ঘোষণার কোনো ব্যাপার লক্ষ্য করা যায় নাই, তারা বাজেটও ঘোষণা করছে না, তখনই তো ডাকসুর নেতৃবৃন্দ বুঝতে পেরেছে তার মানে তো এখানে তো ডাল মেকুস খেলা হয়, তার মানে তো তাদের ভিতরে সৎ উদ্দেশ্য নেই, আন্তরিকতা নেই। তারা তো ডাকসুর ব্যাপারে গড়িমসি করছে, ডাকসু নির্বাচন আর দেবে না, ডাকসু বাতিল করে দেবে, এই ধরনের একটা মনোভাব তো তাদের ভিতরে আছে। তখনই তারা নেতৃবৃন্দের কাছে, প্রশাসনের কাছে সময় চেয়েছে যে আমরা আপনাদের সাথে একটু বসতে চাই, মিটিং করতে চাই। ট্রেজারার মহোদয় তিনি তো মোটে সময় দেবেন না, বা বারবার চেষ্টা করেও তিনি সময় দেন না। অবশেষে অনেক চেষ্টা তদবির করে তাকে পাওয়া গেছে, মিটিং এর সময় দিয়েছিল। মিটিং এ যাওয়ার পরে ডাকসু নেতৃবৃন্দ তাদের কাছে জিজ্ঞাসা করছে যে ডাকসু নির্বাচন কবে হবে, আগামী ডাকসু নির্বাচন এর তফসিল ঘোষণাটা কবে হবে। এইখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের এই প্রশ্নের কি জবাব দিয়েছে, সেই জবাবটা ডাকসু নেতৃবৃন্দ বাইরে এসে তারা একটা সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিবিরের সভাপতি এবং ডাকসুর এজিএস মহিউদ্দিন মহি, তিনি একটি ব্রিফ করেছেন, তার এই ব্রিফটা আমরা অল্প একটু শুনিয়ে আসেন। আজকে আমরা কথা বলেছি দুটি স্পেসিফিক বিষয়ে। প্রথমটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি সাধারণ চিরচারিত নিয়ম, কিন্তু দুঃখজনকভাবে আজকে যখন আমরা এই দাবি নিয়ে গেলাম যে আগামী 1 মাসেরও কম সময় আছে যে নির্বাচিত ডাকসুর, ফলে পরবর্তী ডাকসু কখন হবে এই প্রশ্ন যখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করেছি, ট্রেজারার মহোদয় বলেছেন যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি যে ডাকসু কবে হবে, এই কারণে ইউজিসিকে চিঠি পাঠানো যায়নি এবং বাজেট বরাদ্দ হয়নি ডাকসুর জন্য। অথচ আমরা ডাকসুর যে বাজেট, এই বাজেট নিয়ে একদম এই ডাকসুর শুরু থেকে কথা বলে আসছি, কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্য, পরবর্তী ডাকসু তারা কিভাবে বাস্তবায়ন করবেন সেই বিষয়ে এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। তার মানে এখানে বুঝতে পেরেছেন, পরিষ্কার তারা বলেছে যে ডাকসু নির্বাচন কবে হবে আমরা জানি না। এরপর আবার আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছে ডাকসু তো নিয়মিত হয় না, সেই 1991 সালে একবার হয়েছিল, তারপরে হয়েছে 2019 সালে, আবার 2026 সালে হয়েছে, এরকম যেহেতু নিয়মিত হয় না সে তো হবে। তার মানে কি ডাকসু নির্বাচন দিলেই তো বাকি 6টা দিতে হবে, জাকসু, রাকসু, চাকসু, জকসু সবগুলোই দিতে হবে। তো বিএনপি কি এখন এই ঝুঁকি নেবে? এই ঝুঁকি তারা নেবে না তো, কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলের যে অবস্থা 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের যে অ্যাক্টিভিটিস, তারা তো কোনো ধরনের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করতে পারে নাই, কোনো ধরনের মানবিক রাজনীতি তারা সেখানে শো করতে পারে নাই। এমনকি 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করার পরেও ছাত্র দল কোনো বিশ্ববিদ্যালয়ে তাদের ভালো রাজনীতি শো করতে পারে নাই, ছাত্রদের কাছে তারা যেতে পারে নাই, সাধারণ শিক্ষার্থীদেরকে তারা কাছে টানতে পারে নাই, তারা তাদের ভালো অ্যাক্টিভিজম দেখাতে পারে নাই। তাহলে আলটিমেটলি ফলটা দাঁড়াবে কি, যদি আবার নির্বাচন হয় গত নির্বাচনে যা হয়েছিল তার থেকে আরো শোচনীয়ভাবে তাদের পরাজয় ঘটবে। কারণ 25 সালের নির্বাচনের পরে সব জায়গায় ছাত্র শিবির যখন ভূমিধস বিজয় পেয়েছে, তখন ছাত্র শিবির সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের কার্যক্রম দেখাতে পেরেছে, তারা যে শিক্ষার্থী বান্ধব, তারা যে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং করতে চায়, এটা তারা দেখাতে পেরেছে। ডাকসুতে তারা প্রশাসনের বাজেট ছাড়াই নিজেরা বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করে তারা যে উন্নয়ন করেছে, যে কাজগুলো সেখানে করেছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।